সুন্দর বাসন্তিক সকাল, ছকছকে নীল আকাশ, সেথায় পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখানকার চেরি ব্লসমগুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের। পার্পল চেরি ব্লসম বলা চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্মিত চোখ জোড়া বোলালো অরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনে দুটো জল জল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরও কিছুটা আবেগপ্লুতও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনার চরমে পৌঁছে সুন্দর বেগুনি ফুলের ভর্তি গাছগুলোর চারিদিকে ঘুরপাক খাচ্ছে ওরও ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনের সফেদ রঙা ফিনফিনে গাউনটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমতাবস্থায় পাশ থেকে গলা ছেড়ে ওরুকে ডেকে উঠল কেউ। বেবি, লুক অ্যাট দিস। চিরচারিত ইংরেজি বাক্য আর অতীব পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কর্ণকুহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো অরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল প্যান্টের পকেটে দু হাত গুজে সমুদ্র তটে দাঁড়িয়ে অরুকেই ডাকছে কৃতিক। বরাবরের মতোই সেই আবেশিত চাহনি। ওরও মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃতিককে এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু ভেবে পায় না ওরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটিল আর গম্ভীর চেহারা ছাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুঁজে পায় ও। আজ বা থেকে কাল নয়, বরং সেই প্রথম দিন থেকে সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও। ডুব দেয় ভালোবাসার অতল গহরে। এই যেমন এখনও হারাচ্ছে, নিজের ধ্যান জ্ঞান চেতনা সব কিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণেই কৃতিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে অরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতে অকস্মাৎ বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে অরুর দু চোখ। আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপ্রদ ওষ্ঠাধর। সেদিকে তাকিয়েই অরু দেখল চোখের সামনে জ্বলজ্বল করছে এক বিশাল সুউচ্চ ক্যাস্টেল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোটিংয়ে আস্তরিত। এটা দেখে অরুর মনে হচ্ছে ও হুট করে ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরাচরিত বাস্তব। জায়ান কৃতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে ফেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্টেল? সেই উত্তরের আশাতেই ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে চাইল অরু। পেছনে ফিরেই আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? তবে পেছনে ঘুরতেই অকস্মাৎ কথার মাঝপথে থেমে গেল অরু। কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগে তো এখানেই শটান দাঁড়িয়েছিল, এখন কোথায় গেল সে? অরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যত দূর চোখ যায় শুধু ধু ধু সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক বিস্তার বেলাভূমিতে, যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদচিহ্ন অবধি নেই। অথচ স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে অরুকে ডাকছিল কৃতিক। অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে অরু এবার ছুটে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হায়, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই, উল্টো চারিদিকে খা খা করছে ঝাঁঝালো রৌদ্রতাপ। প্রখর রৌদ্রতাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচের গরম চিকচিকে বালিতে শরীর জ্বলে যাচ্ছে।
ওরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে ওরু এবার চোখ ফেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্টেলের দিকে। হতেও পারে ক্যাস্টেলের মধ্যেই কৃতিক আছে, কিন্তু এবার আরো বিশাল বড় ছটকা খেলো ওরু। কোথায় ক্যাস্টেল, কোথায় কি? চারিদিকে শুধু ঝাঁ ঝাঁ রোদ্দুর। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করেই কেমন উধাও হয়ে গেল। সৌন্দর্য আর প্রাচুর্যে ঘেরা সুবিশাল সমুদ্র তটটা চোখের পলকেই পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এত দূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথাও যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে ওরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমির চাপে কি করেই বা লোকালয়ের সন্ধানে পাবে ও? ওরুর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্র পৃষ্ঠ থেকে পাল তোলা জাহাজ নিয়ে হই হই করে এগিয়ে আসে এক ঝাঁক জলদস্যুর দল। কি বিশ্রী তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে ওঠে ওরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তেই। জাহাজে নোঙর ফেলে ওরুর দিকে এগিয়ে আসছে লোকগুলো। ওরও ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার। জায়ান কৃতিক, কোথায় আপনি? ভয় করছে আমার। জায়ান্ট কৃতিক মানুষটা ওরুর কাছে সুপার হিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয় ডর বিপদ বাধা কোনো কিছুই ছুতে পারে না ওরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পৈশাচিক পায়ারেটসগুলো ছুতে পারবে না, এটা ওরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে, কোথাও নেই। ওরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই শরীরের সর্বশক্তি দিয়ে উল্টে পাল্টে পথে ছুটে লাগালো ওরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বরাবরই এটাই শিখিয়েছিল ওকে। কিন্তু ওরু পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভাঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তি সঞ্চার করবে ও? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। ওরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনই ধরে ফেলবে ওকে। ওদের লকলকের চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে গা ঘিন ঘিন করছে ওরুর। অগত্যায় ওরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আসতে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ পাইরেটসগুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পা পিছলে চোরাবালির অতল গহরে হারিয়ে যেতে লাগলো ওরু। যে গহর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবুও ওরু হাসলো এক চিলেতে। ব্যথাতুর হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহরের তলিয়ে যেতে যেতে অস্ফুটে ওরু বলল, জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এই অসাধ্য সাধন করতে, তবুও শান্তি। তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমায় স্পর্শ করতে পারেনি। তোমার অরু শেষ অবধি তোমার ছিল জায়ান। কথা শেষ করে ওরু যখন শেষবারের মতো চোখ বুঝবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরল কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে ওপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরেছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকগুলো নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতে ছটফট করে উঠল ওরু। নিজের হাতটা বহু কসরতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে উঠল ও, না, জায়ান কৃতিক, কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচণ্ড জোরে হাঁপাতে লাগলো ওরু। চোখের সামনে গট গট করে ঘুরছে সফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ ওরু ঘামে ভিজে একাকার। ওর শরীরটা থর থর করে কাঁপছে এখনো। আশেপাশের কোনো কিছুই ঠাওর করা যাচ্ছে না। একটু আগের স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতো উঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি, কে জায়ান কৃতিক, কাকে খুঁজছেন?
একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আবছা দৃষ্টি নিক্ষেপ করলো অরু। দেখল একজন অল্পবয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ। ডাক্তার হবে হয়তো, কিন্তু সে কি প্রশ্ন করলে এটা? অরু ভ্রু কুচকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা আর বড় আপুকে ডেকে আনছি, ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরও আস্তে করে তার কোনো আঙুলটা টেনে ধরে। ফ্যাঁস ফেঁসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করছে, তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল। এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতেই ওরও বেশ সময় নিয়ে আওড়ালো নামটা। জায়ান কৃতি কোথায়? অরুর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে অরুর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে, অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে, সেটাই তো বুঝতে পারল না ডক্টর তন্ময়। অরু আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখনও আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র। এবার কেবিনে শিফট করা হবে, তখন যা জানা জেনে নিন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখল না অরু। উল্টে প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভ্রু কুঁচকে বলে, কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিং হোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে বলে ওঠে, তাহলে আমার জায়ান কৃতি কোথায়? উনি ঠিক আছেন তো? কি জায়ান জায়ান করছেন তখন থেকে? আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান টায়ান এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন এত চাপ নিতে পারবেন না, নিজেকে শক্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এক্ষুনি এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। অরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং, কিসের ফেরা, কি বলছেন? তন্ময় ফাইল চেক করতে করতেই থমকে গেল। সত্যিই তো, কেসটা দার্জিলিংয়ের। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না, কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটিস পূর্ণ করে ওরুকে কেবিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো, আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের ওপর ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিন রাত্রি যাপন করতে হয় এক নাগাড়ে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে যাচ্ছিল, তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপরই পুরো দুনিয়াটা ছিন ছিন ধরে অন্ধকার হয়ে গেল ওরুর 2 চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যেই ক্রিসটাকে দেখে ওরু তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না তুচ্ছ কৃষ। কৃতিকের কথা ভাবতেই বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা।